ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। সবার গল্পটা একেবারে অন্যরকম ছিল, আর লিটন সবার চেয়ে আলাদা। এর আগে যে 5টা সেঞ্চুরি করেছেন সেই সেঞ্চুরির সঙ্গে এই সেঞ্চুরির একেবারেই পার্থক্য ছিল, কারণ এর আগে তিনি ব্যাটারদের পার্টনার হিসেবে পেয়েছেন। আজ পুরো কমপ্লিট বোলারদের নিয়ে তিনি এই 100 রান হাঁকিয়েছেন। এবং প্রথমেই যদি তাইজুলের কথা বলি, তার সঙ্গে একটা পার্টনারশিপ 60 রানের, এরপর তাসকিনের সঙ্গে 38 রানের, এবং তারপর আবার শরীফুলকে নিয়ে 64 রানের একটা পার্টনারশিপ তিনি করেছেন। অসাধারণ একটা সেঞ্চুরি। তিনি ম্যাচ শেষে কথাও বলেছেন, পার্টনার আর কন্ডিশন বিবেচনায় সিলেট টেস্টের এই সেঞ্চুরিকে অন্যগুলোর তুলনায় এগিয়ে রাখছেন লিটন দাস। প্রথম দিনের শুরুটা ব্যাটিংয়ের জন্য ছিল কঠিন, তবে পরে উইকেট ভালো হওয়ায় বোলারদের জন্য এখন চ্যালেঞ্জ, বলছেন এলকেডি। ড্রেসিং রুম থেকেই বার্তা এসেছিল রানের জন্য খেলতে। দ্বিতীয় দিনে পাকিস্তানকে অল আউট করে লিড নিতে পারাই থাকবে লক্ষ্য, জানিয়েছেন লিটন। 116 রানে 6 উইকেট হারিয়ে সিলেট টেস্টের প্রথম দিনেই তখন চরম বিপদে বাংলাদেশ। শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মিরাজ যখন ফেরেন, তখনও রানের খাতা খুলতে পারেননি লিটন দাস। সেখান থেকে তাইজুল, তাসকিন, শরীফুলদের সঙ্গী করে লাক্কাতুরার বুকে এলকেডির সেঞ্চুরির গল্প। ব্যাটসম্যান, কন্ডিশন, পরিস্থিতি সব মিলে এটাই কি তার সেরা সেঞ্চুরি? কি বলছেন লিটন? আমি মনে হয় যখন 2 বা 3 রানে তখনই তাইজুল ভাই স্ট্রাইকে আস সেঞ্চুরি, এটা মানুষ বলে করে করতে পারে না। আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে, কারণ যে সময়টা তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র 110 কি সামথিং এরকম, 16। তো আমার টার্গেট ছিল যে কীভাবে টিমটা একটা 200 রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অবভিয়াসলি টার্গেটটা আমাকেই ফিল আপ করতে হবে, আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে। তো আমি একটা ইনফরমেশন পাঠিয়েছিলাম যে আমরা কি অ্যাটাকিংয়ে যাবো কি না, জাস্ট তো উপর থেকে বলেছে রানের জন্য, খেলার জন্য। তো আমি চেষ্টা করেছি রান করার। একের পর এক উইকেট হারালেও বাংলাদেশের ব্যাটাররা ভালো বলেই আউট হয়েছে, বলছেন লিটন কুমার। শুরুর দিকে উইকেট কঠিন হলেও শেষে সুবিধা হয়েছে ব্যাটিংয়ে। ড্রেসিং রুম থেকেই বার্তা এসেছিল দ্রুত রান তুলতে। এবার দ্বিতীয় দিনে গুরুদায়িত্বটা বোলারদের, সেটাই মনে করালেন এলকেডি। দেখেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বলারদের দায়িত্বটা অনেক বেশি। একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আউটফিল্ডটা খুবই স্লো, বল অনেক জোরে মারা লাগে বাউন্ডারি হওয়ার জন্য, এটা একটা পজিটিভ সাইন। বাট বলারদের দায়িত্ব নিতে হবে, কারণ সকালে যে উইকেট ছিল শেষ হাফে যায় উইকেটটা আরও বেটার হয়ে গেছে। তো বলারদের অ্যাকুরেসি আরও ভালো হওয়া উচিত। প্রথম ইনিংসে এখনও 257 রানে পিছিয়ে আছে সফরকারীরা, হাতে আছে 10 উইকেট। দ্বিতীয় দিনের শুরুতে কন্ডিশনের সাপোর্ট পেলে দ্রুত অল আউট করে লিড ধরে রাখাই এখন লক্ষ্য লিটনদের। দেখেন, চেষ্টা তো আমরা ফুল করব যে রানটাই আমরা দিয়েছি সেখান থেকে যেন লিড পাই। বাট ক্রিকেট আপনিও জানেন যে সিলেট উইকেটটা অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়। কন্ডিশনটা যদি এমন না হতো, হয়তো বা প্রথম দিন থেকে ব্যাটিং ফ্রেন্ডলি হতো। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। বাংলাদেশ এখন অনেক পরিণত দল। র্যাঙ্কিংয়ের অনেক ব্যবধান থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ভালো করবে প্রত্যাশা হাবিবুল বাশারের। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় শক্তিশালী অজিদের বিপক্ষে এবার ভিন্ন কিছু দেখার অপেক্ষায় বিসিবির প্রধান নির্বাচক। সাবেক অধিনায়কের বিশ্বাস, বাংলাদেশের পেসারদের বিপক্ষে ঘরের মাঠে কঠিন সময়ই পার করতে হবে অজিদের। টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠায় এই ফরম্যাটে অনেকটাই পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরমেন্সে তাদের উন্নতিটাও চোখে পড়ার মতো, যার কারণে দেশের পাশাপাশি এখন দেশের বাইরেও জয় চোখ নাজমুল শান্তদের। আসন্ন আগস্টে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে 2 টেস্ট খেলবে টিম টাইগার্স, যেখানে শুধু অংশগ্রহণই নয়, জয় কিংবা ভিন্ন কোনো গল্প লেখার স্বপ্ন এবার প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। আমাদের সামনে কিন্তু আরো কঠিন সময়। 2003 সালে অজিদের ডেরায় খেলা সবশেষ টেস্টে টাইগার একাদশে ছিলেন হাবিবুল বাশার। সেবার অসহায় আত্মসমর্পণ করলেও এখন বদলেছে সময়। র্যাঙ্কিংয়ের ব্যবধান যাই থাকুক, সাম্প্রতিক পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মাটিতে মুশফিক শান্তদের নিয়ে বেশ আশাবাদী বিসিবির প্রধান নির্বাচক। আর আমার মনে হয় আমাদের দলটা এখন পরিণত। অস্ট্রেলিয়া ইজ এ ভেরি গুড সাইড, র্যাঙ্কিং ওয়ার্ল্ড নাম্বার 1 সাইড, এবং বাস্তব বলে যে আমরা কিন্তু র্যাঙ্কিং অনেক পিছিয়ে আছি। সো র্যাঙ্কিংয়ের ব্যবধানটা অনেক বড়, বাট আমার মনে হয় যে র্যাঙ্কিংয়ের ব্যবধানটা ঠিক আমাদের দলটা কতখানি সেটা শো করছে না, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি এবারে ট্যুরটা অন্য যে কোনো ট্যুরের ভালো হবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই নজরকাড়া উন্নতির পেছনে বড় ভূমিকা পেসারদের। সেই পেসাররাই দেশের পর দেশের বাইরেও এখন দেখাচ্ছেন রঙিন স্বপ্ন। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের পেসারদের বিপক্ষে ঘরের মাঠে কঠিন সময় পার করতে হবে অজিদের।
আপনার কাছে কি মনে হয় আমাদের এই অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন খেলবো তখন আসলে আপনি এক্সপেক্ট করেন কিনা যে বেটার কিছু অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দল করবে? আগে যেমন আমরা খেলতে যেতাম, আমাদের পেস বোলিং কন্ডিশন দিতে কেউ চিন্তা করতো না, এখন না একটু চিন্তা করবে। আমাদের পেস বোলিং কন্ডিশন, আমাদের পেস বোলার মধ্যে সেখানে আমি বলবো না পুরোপুরি পৌঁছেছে, কিছুটা পৌঁছাতে পেরেছে, যেখানে কন্ডিশন দেওয়ার ব্যাপারে প্রতিপক্ষ একটু বিবেচনা করবে যে ওই দলে কিছু ভালো ফাস্ট বোলার আছে। এটা মনে হয় আমাদের খুব ইতিবাচক একটা বিষয়। জুনে 3 ওয়ানডে ও 3 টি-20 খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এই সিরিজের স্কোয়াড গড়তে এরই মধ্যে পরিকল্পনার ছক কষছে নির্বাচক প্যানেল। যেহেতু হোমে খেলা আমরা একটু দেরিতে দিব, সেই সুযোগটা আছে, তার জন্য আমরা হয়তো আর একটু দেখে ডিপিএল ম্যাচগুলি দেখে তারপরে যদি নতুন কাউকে কেউ তেমন কিছু করছে কিনা সেসব দেখে পরে আমরা দলটা দিব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। বিসিবির আলোচিত নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নতুন নেতৃত্ব খুঁজতে ভোট হবে আগামী 7 জুন। প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এটি। এবার মোট 23টি পরিচালক পদের জন্য ভোট দেবেন কাউন্সিলররা, যার মধ্যে ক্যাটাগরি 1 থেকে 10 জন, ক্যাটাগরি 2 থেকে 12 জন এবং ক্যাটাগরি 3 থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। তফসিল অনুযায়ী 17 মে খসড়া ভোটার তালিকা এবং 20 ও 21 মে বিতরণ করা হবে মনোনয়নপত্র। প্রতিটি মনোনয়নপত্র সংগ্রহ করতে গুনতে হবে 20,000 টাকা। আগামী 7 জুন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ, আর সন্ধ্যা 6টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী 4 বছরের জন্য দেশের ক্রিকেটের নতুন অভিভাবক। যেতে চাই ফুটবল প্রসঙ্গে। থাইল্যান্ডের আলপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্পে নারী ফুটবল দলের সাথে সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এ সময় নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দলের সার্বিক প্রস্তুতির খোঁজ নেন তিনি। কথা বলেন ফুটবলার সহ কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সাথে। টাইগ্রেসদের সাফল্যের ধারা বজায় রাখতে বিভিন্ন দিক নির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্য দেন বাফুফের সভাপতি। পরে আলপাইন স্পোর্টস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিশাক সুন্তারোসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। নারী ফুটবল দলকে চমৎকার আতিথেয়তা দেয় তাদের ধন্যবাদ জানান তাবিথ আওয়াল। Train hard, physically and mentally, and just be ready. যে গোয়ার জন্য যেন আমরা ভালো খেলা খেলে ক্লিন ভাবে চলে আসতে পারি। এখন হলো এতদিন জিততাম, which is fine, এতদিন এখন ডমিনেট করতে হবে। এটা হলো নেক্সট ফেজ অফ দ্য টুর্নামেন্ট। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর ভিসার জটিলতা সব বিতর্ক দূরে ঠেলে দিয়ে অবশেষে মাঠে নামছে ইরান। ইস্তানবুলে জরুরি বৈঠকের পরই এই সিদ্ধান্ত জানিয়েছে ফিফা মহাসচিব মাত্তিয়াস গ্রাফস্ট্রোম। মেক্সিকো নয়, আমেরিকার মাটিতেই মাঠে নামবে ইরান। আগামী সোমবারই তেহরান ছাড়ছে ইরানি দল। জুনের শুরুতে পা রাখবে আমেরিকার অ্যারিজোনায়। মাঠে গড়ানোর অপেক্ষায় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। কিক অফের সময়টা এখন 1 মাসেরও কম। আমেরিকা, কানাডা আর মেক্সিকোর মাটিতে গড়াবে এই মহাযজ্ঞ। কিন্তু বিপত্তি বেঁধেছে ইরানকে নিয়ে। ফেব্রুয়ারি মাসে আমেরিকার আক্রমণের পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়েছিল নানা প্রশ্ন। আগুন আরও উস্কে যায় যখন ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ কানাডায় ফিফা কংগ্রেসে যেতে বাধাপ্রাপ্ত হলেন। ইরান বিশ্বকাপে অংশ না নিলে টুর্নামেন্ট হারাবে তার বিশ্বাসযোগ্যতা। তাই পরিস্থিতি সামাল দিতে শনিবারই ইস্তাম্বুলে ইরানি কর্তাদের সাথে জরুরি ড্যামেজ কন্ট্রোল বৈঠকে বসে ফিফা সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রোম। ফিফার পরিষ্কার বার্তা, ইরান বিশ্বকাপে খেলবেই। আমরা এখানে শান্তি প্রচার করতে এসেছি, আর আমার মনে হয় সভাপতি তার বার্তায় খুব স্পষ্ট করেই বলেছেন যে আমরা উভয় অ্যাসোসিয়েশনের সাথে মিলে একসাথে কাজ করি। আপনারা জানেন, সভাপতি পরিষ্কারভাবেই বলেছেন যে ইরান বিশ্বকাপে খেলবে। আমরা আত্মবিশ্বাসী যে তারা খেলবে, আর এটি নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ করছি। আমেরিকার মাটিতে খেলতে অনীহা জানিয়ে ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবদার করেছিল, কিন্তু ফিফা বস ইনফান্তিনো জানিয়ে দেন নো চেঞ্জ। আগামী সোমবারই ইরানি দল তেহরান ছেড়ে যাচ্ছে তুরস্কে, আর জুনের শুরুতে পা রাখবে আমেরিকার অ্যারিজোনায়। 70 দিন ধরে ইরানের রাজপথে থাকা আমজনতা লড়াইকে সঙ্গী করে এবার মাঠে নামবে তাদের এই জাতীয় দল। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেসের মাটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। রাজনীতি নাকি ফুটবলের সম্প্রীতি, শেষ পর্যন্ত কার জয় হয় সেটাই এখন দেখার অপেক্ষা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের আরো খবর। নেইমারকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল, বলছে জনপ্রিয় স্পোর্টস পোর্টাল ESPN। এদিকে ব্রাজিলের গণমাধ্যম বলছে ইনজুরিতে বিশ্বকাপ মিস করবেন ইনফর্ম ফরওয়ার্ড এস্তেভাও। চেলসিতে খেলা এই ফরওয়ার্ডের জায়গায় কি তাহলে নিতে যাচ্ছেন নেইমার?
রোনালদো নাজারিওর দুর্দান্ত পারফরমেন্স, সেই সাথে রোনালদিনিও, রিভালদো, কাকা, রবার্তো কার্লোসের মতো তারকা খেলোয়াড়দের অবদান সব মিলে 2002 বিশ্বকাপের ট্রফিটা জিতেছিল ব্রাজিল। কিন্তু পঞ্চম সেই বিশ্বকাপের স্বাদ পাওয়ার 24 বছর পার হয়েছে, চলে গেছে আরও 5টি বিশ্বকাপ, কিন্তু ব্রাজিল কেবল শিরোপা জিততে ব্যর্থই হয়নি, সেলেসাওদের পারফরমেন্সও মন জয় করতে পারেনি ভক্তদের। তবে এবার আরও এক বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে ব্রাজিল, তাই তো ফুটবল পাগল দেশটির কোটি কোটি ভক্ত আবারও হেক্সা জয়ের স্বপ্নে বিভোর। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে সাজতে শুরু করেছে ব্রাজিলের রাস্তাঘাট, ফুটবল জোয়ারে ভাসতে শুরু করেছে সাম্বার দেশটি। সবকিছু ঠিক থাকলে সোমবার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। হেক্সা মিশনে নামার আগে ব্রাজিলের এবারের স্কোয়াড নিয়ে হচ্ছে প্রচুর আলোচনা। যে আলোচনার প্রাণকেন্দ্রে আছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। ইনজুরির থাবায় জর্জরিত এই ফরওয়ার্ড ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পৌঁছে গেছেন বলছেন অনেকেই। আবার রোনালদিনিওর মতো অনেকের বিশ্বাস নেইমারকে ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ জেতা অসম্ভব। ইএসপিএনের রিপোর্ট বলছে শেষ মুহূর্তে ইনজুরি সমস্যায় না পড়লে নেইমারকে নিয়েই ঘোষণা হবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড। তবে ব্রাজিল সংশ্লিষ্ট কেউই এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি। তবে সাম্প্রতিক সময়ে কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ইনজুরি আর ফর্মের উন্নতির কথা বলেছিলেন একটি সাক্ষাৎকারে। নেইমারকে দলে নেবার আরও একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, আর সেটা হলো ইনজুরি। চোটের কারণে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো গোয়েস। ব্রাজিল গণমাধ্যম বলছে এবার ইনজুরিতে বিশ্বকাপ মিস করবেন চেলসিতে খেলা ফরওয়ার্ড এস্তেভাও। দারুণ ফর্মে ছিলেন এই তরুণ। আনচেলত্তির অধীনে ব্রাজিলের হয়ে 7 ম্যাচে 5টি গোল করার পাশাপাশি 5টি অ্যাসিস্টও করেছিলেন এস্তেভাও। তাই তো ব্রাজিলের 26 সদস্যের স্কোয়াডে নেইমারের জন্য জায়গাটা ফাঁকা হয়েছে বলাই যায়। এতদিন নিজের ইনজুরিতে ছিটকে পড়া নেইমার হয়তো এবার সতীর্থর ইনজুরির কারণে আরও একটি সুযোগ পেতে যাচ্ছেন নিজের শেষ বিশ্বকাপ খেলার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। নিজের ট্রেনিং খরচ চালাতে হিমশিম খাচ্ছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। নিজের ক্যারিয়ার নিয়েও শঙ্কার মুখে এশিয়ান ইনডোরের স্বর্ণজয়ী স্প্রিন্টার। যমুনা টেলিভিশনকে জানান, অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে 10 জন ক্রীড়াবিদ মাসিক 1 লাখ টাকা ক্রীড়া ভাতা পেলেও সেখানেও নেই তিনি। এসবের মাঝেই রোববার দুপুরে 49তম জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে ট্র্যাকে নামছেন ইমরানুর। জুলাইয়ে কমনওয়েলথ গেমস আর সেপ্টেম্বরে এশিয়ান গেমস, আগামী 5 মাসে দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, অথচ নিজের ট্রেনিং খরচ চালাতে হিমশিম খাচ্ছেন দেশের স্প্রিন্টার ইমরানুর রহমান। ইংল্যান্ডের ট্রেনিং ব্যয় বাবদ প্রতি মাসে খরচ 1,20,000 টাকারও বেশি। খরচ মেটাতে অ্যাকাউন্টেন্টের চাকরিও করছেন ইমরানুর, সঙ্গে স্ত্রী ও 2 সন্তানের খরচ তো আছেই। সামাল দিতে না পারায় অনেকটা ত্র্যাকচ্যুত দেশের দ্রুততম এই মানব। ইংল্যান্ডও তাকে লিভিং এক্সপেন্স, স্পোর্টিং এক্সপেন্স সব তো লাগাইলে এতে অনেক খরচ হয়। মেডিকেল ফিজ ও কোচিং ফিজ, সাপ্লিমেন্ট ফিজ, চাকরি তো করি আমি, আমার ডে জব আছে, হিউজ ডিমান্ডস, ট্রেনিং অ্যান্ড জব, sacrificing commitments I have at the moment. কথা প্রসঙ্গেই ইমরানুর জানালেন, সরকার অ্যাথলেটিক্স ফেডারেশনের যে 10 ক্রীড়াবিদকে মাসে 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা দিচ্ছে, সেই তালিকাতেও নেই তিনি। I don't know the criteria, I don't know how they choose, but it'd be nice. ইমরানুরের ক্রীড়া ভাতা না পাওয়ার দায় এড়াতে পারে না ফেডারেশনও। এসবের মাঝেই রবিবার দুপুরে 49তম জাতীয় অ্যাথলেটিক্সে আসরের মূল আকর্ষণ 100 মিটার দৌড়ে ট্র্যাকে নামছেন নৌবাহিনীর এই অ্যাথলিট। Ismail, Muttalib, also other players from other service teams or academies, BKSP players, Air Force players, they're all great athletes, but of course everyone needs to perform on the day. 32 বছর বয়সী ইমরানুর খেলা চালিয়ে নিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দৃষ্টি আকর্ষণ করেছেন। নতুবা উন্নত প্রশিক্ষণের অভাবে নিজের ক্যারিয়ার নিয়ে সন্দিহান এশিয়ান ইনডোরে স্বর্ণজয়ী এই দৌড়বিদ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 3 উইকেটে হারিয়ে লিগের শীর্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। স্ট্রাইকার্সকে হারিয়ে 3-এ আবাহনী, নিজ নিজ ম্যাচে জিতেছে লেপার্ডস, রূপগঞ্জ সিটি ক্লাব ও অগ্রণী ব্যাংক।
জিতলেই টেবিল টপার হওয়ার সুযোগ, এমন সমীকরণের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রান করে মোহামেডান। নাইম শেখ আউট হন ৯৯ রানে, 50 করেন পারভেজ ইমনও। ৩০ রানে ৪ উইকেট নেন আবু হাশিম। জবাবে শাহাদাত হোসেন দীপুর ১১৮ রানের ওপর ভর করে ৩ উইকেটে ম্যাচ জেতে প্রাইম ব্যাংক। শেষ দিকে দারুণ ফিনিশ করেন শামীম পাটোয়ারি, ম্যাচ সেরা দীপু। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোসাদ্দেক হোসেইনের অলরাউন্ড পারফরমেন্সে স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আগে বল করে স্ট্রাইকার্সকে ২০৯ রানে অল আউট করে আবাহনী। আমিনুল ইসলাম বিপ্লব করেন ৮১ রান, রোহনউদ্দৌলা বর্ষণ নেন ৪ উইকেট। জবাবে মোসাদ্দেক ও সাব্বিরের 50-তে ৪ উইকেটে ম্যাচ জেতে বর্তমান চ্যাম্পিয়নরা, ম্যাচ সেরা মোসাদ্দেক। মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নকে ১২০ রানে হারিয়েছে ঢাকা লেপার্স। ক্রিকেটার্স একাডেমিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান করে লেপার্স। ৮৬ বলে ১১২ রান করেন অধিনায়ক মিঠুন। 50 করেন ইফতেখার ইফতি ও মঈন খান। জবাবে ২৩১ রানে অল আউট হয় ব্রাদার্স, ম্যাচ সেরা মোহাম্মদ মিঠুন। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে গুলশান ক্রিকেট ক্লাবকে ১৪৯ রানে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৪ রান করে রূপগঞ্জ। ১১৯ রান করেন শিবলি, 50 করেন রবিউল ইসলাম রবি। জবাবে নাসুমের ৪ উইকেটে ১৪৯ রানে অল আউট হয় গুলশান। ৬১ রান করেন শাহরিয়ার সাকিব, ম্যাচ সেরা শিবলি। বিকেএসপির অন্য মাঠে আব্দুল গাফফার সাকলাইনের ৬ উইকেটে রূপগঞ্জ টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব। আগে ব্যাট করে অধিনায়ক মাহমুদুল হাসান লিমনের ১০৬ রানে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৬ করে রূপগঞ্জ টাইগার্স। ৩৭ রানে ৬ উইকেট নেন সাকলাইন। জবাবে সাদিকুর রহমানের ১০৫ ও এনামুল হকের ৯০ রানে ৬৩ বল হাতে রেখে ম্যাচ জেতে সিটি ক্লাব। ৪টা উইকেটই নেন নুহাইল সান্দিদ, ম্যাচ সেরা সাকলাইন। বিকেএসপিতে নাসির হোসেইনের অলরাউন্ড নৈপুণ্যে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে প্রীতম কুমারের ৭২ রানে ৮ উইকেটে ২৫২ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে নাসির হোসেন ও শুভাগত হোমের ৭৮ রানে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।